সাফল্যের চূড়ায় বসে থাকা একজন মানুষ যখন হঠাৎ তার ফেলে আসা অতীতের মুখোমুখি হয় তখন ঠিক কি ঘটে? ক্ষমতার দম্ভ আর আধিজাত্য কি সত্যিই পারে নিঃস্বার্থ ভালোবাসাকে চিরতরে মুছে ফেলতে? বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন একটি বাস্তব ঘটনা তুলে ধরব যা শুনলে আপনার বিবেক নাড়া দিয়ে উঠবে আর চোখের জল আটকে রাখা দায় হবে। যে রেস্তোরাঁয় শহরের সবচেয়ে বড় অফিসার অর্থাৎ কালেক্টর সাহেবা দুপুরের খাবার খেতে এলেন, ঠিক সেখানেই তাকে জল এগিয়ে দিল একজন সাধারণ ওয়েটার। আর সেই ওয়েটারটি অন্য কেউ নয়, সে ছিল কালেক্টর সাহেবারই ডিভোর্সি স্বামী। এরপর সেখানে যা ঘটল তা হার মানায় যে কোনো সিনেমার গল্পকেও। এটি সিলেটের শ্রীমঙ্গল জেলার একটি হৃদয়স্পর্শী ঘটনা। ছোট এক শহরে বাস করত রাশেদ এবং তার স্ত্রী নীরা। তাদের বাড়িটি ছিল একেবারেই সাধারণ, সংসারে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। কিন্তু এই অভাবের মাঝেও তাদের দুজনের ভেতরে ছিল এমন এক গভীর ভালোবাসা যার কাছে পৃথিবীর সব কষ্টই যেন হার মানত। নীরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একজন বড় অফিসার হওয়ার, আর তার পুরনো জীর্ণ বইগুলো নীরবে সেই বড় স্বপ্নের সাক্ষী হয়ে থাকত। রাশেদ বেশি পড়ালেখা জানত না, সে ট্রান্সপোর্ট গুদামে মজুরির কাজ করত এবং সারাদিন কঠোর পরিশ্রম করত। সকালে তাড়াতাড়ি উঠে চা বানানো, গরম জল করা এবং নীরার বইগুলো গুছিয়ে রাখা তার রোজকার অভ্যাসে পরিণত হয়েছিল। সে সবসময় বলতো যে একদিন মানুষ তাকে নয়, নীরাকে স্যালিউট করবে। নীরা পড়াশোনায় খুব ভালো ছিল এবং ঘরের কাজ সামলেও প্রস্তুতি নিতে থাকত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল টাকার। ফি এবং বইয়ের জন্য রাশেদ নিজের প্রয়োজনগুলোও ত্যাগ করত। একবার আঘাত পাওয়া সত্ত্বেও সে চিকিৎসা করায়নি এবং সেই টাকা নীরার পরীক্ষার ফিতে লাগিয়ে দিয়েছিল। পাড়ার লোকেরা খোঁটা দিত যে পড়ালেখা শিখে সে স্বামীকে ভুলে যাবে, কিন্তু রাশেদের নিজের স্ত্রীর ওপর পূর্ণ বিশ্বাস ছিল এবং সে তার স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে মেনে নিয়েছিল। অবশেষে সেই দিনটি এলো যেদিন নীরা বড় পরীক্ষায় পাশ করল। পুরো শহরে খবর ছড়িয়ে পড়ল, লোকেরা অভিনন্দন জানাতে আসতে শুরু করল, বাড়ির বাইরে ভিড় জমে গেল। রাশেদ চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে সব দেখতে লাগল। তার চোখে গর্ব ছিল, যেন সে তার জীবনের সবচেয়ে বড় জয় দেখে ফেলেছে। কয়েক মাস পর নীরা ট্রেনিং শুরু হলো, তাকে বড় শহরে যেতে হলো। প্রথমবার সে রাশেদের কাছ থেকে দূরে যাচ্ছিল। স্টেশনে বিদায় নেওয়ার সময় নীরা কেঁদে ফেলল। সে বলল, তুমি না থাকলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। রাশেদ তার কপাল ছুঁয়ে বলল, শুধু খুশি থেকো, বাকি সব ঠিক আছে। ট্রেন চলতে শুরু করল। নীরা জানালা দিয়ে হাত নাড়তে থাকল এবং রাশেদ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ততক্ষণ দেখতে থাকল যতক্ষণ না ট্রেন চোখের আড়াল হয়ে গেল। সেদিন সে প্রথমবার একাকিত্ব অনুভব করল, কিন্তু মনে তৃপ্তিও ছিল যে তার স্বপ্ন পূরণ হয়েছে। ট্রেনিংয়ের পর নীরার প্রথম পোস্টিং হলো কালেক্টর হিসাবে। এখন সে বড় বাংলোতে থাকত, সরকারি গাড়ি, নিরাপত্তা, চাকর বাকর সব কিছু। প্রথম দিকে সে রোজ ফোন করত, সব কথা শেয়ার করত, কিন্তু ধীরে ধীরে ফোন আসা কমে গেল। ব্যস্ততা বেড়ে গেল নাকি দূরত্ব, সেটা রাশেদ বুঝতে পারল না। রাশেদ যখন প্রথমবার তার সঙ্গে দেখা করতে শহরে গেল, তখন সে নিজেকে অদ্ভুত অনুভব করল। বড় গেটওয়ালা বাংলো, ভেতরে সাজানো ঘর, ইংরেজিতে কথা বলা লোক। তার মনে হলো সে যেন এই দুনিয়ার অংশ নয়। নীরা তাকে স্বাগত জানিয়েছিল ঠিকই, কিন্তু তার আচরণে আগের মতো স্বাভাবিকতা ছিল না। সে বেশ আনুষ্ঠানিক হয়ে পড়েছিল। কিছুদিন পর তাকে এক পার্টিতে নিয়ে যাওয়া হলো। সেখানে বড় বড় কর্মকর্তা, তাদের পরিবার, দামি পোশাক, ঝলমলে জগৎ, সব কিছু নতুন ছিল। রাশেদ সাধারণ পোশাকে এক কোণে দাঁড়িয়ে রইল। কিছু লোক তাকে দেখে ফিসফিসও করল। নীরা বারবার বলতে লাগল যে তুমি একটু সামলে থেকো। সেই রাতে রাশেদ প্রথমবার বুঝতে পারল যে সে এখন আর তার দুনিয়াতে মানানসই নয়। ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে লাগল। কথায় কথায় বিরক্তি, নীরবতা, ভুল বোঝাবুঝি, এবং একদিন এমন কিছু হলো যা রাশেদ স্বপ্নেও ভাবেনি। নীরা বলল, আমরা একসাথে চলতে পারছি না, আলাদা হয়ে যাওয়াই ভালো হবে। এই কথা শুনে রাশেদের পায়ের তলা থেকে মাটি সরে গেল, কিন্তু সে কোনো ঝামেলা করল না। সে শুধু জিজ্ঞেস করল, এটাই কি তোমার খুশি? নীরা মাথা নিচু করে রইল। রাশেদ কাগজে সাইন করে দিল। যাওয়ার সময় সে একবারও পেছনে ফিরে তাকালো না, কারণ তার ভয় ছিল যে পেছনে তাকালে হয়তো সে ভেঙে পড়বে। সেই দিনের পর রাশেদ সেই শহর থেকেও চলে গেল এবং নীরার জীবন থেকেও। এরপর অনেক বছর কেটে গেল। লোকেরা শুনল যে নীরা এখন অনেক বড় কালেক্টর হয়ে গেছে। অন্যদিকে রাশেদ কোথায়, কেউ জানত না।
সে যেন পৃথিবী থেকেই অদৃশ্য হয়ে গেছে। কিন্তু ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। একদিন দাপ্তরিক সফরে কালেক্টর সাহেবা নীরা অন্য শহরে পৌঁছালেন এবং দুপুরে হঠাৎ করে এক সাধারণ রেস্তোরাঁয় খেতে গেলেন। তার জানা ছিল না যে সেখানে জল পরিবেশন করা ওয়েটার আর কেউ নয়, বরং সেই মানুষটিই ছিল যে একসময় তার স্বপ্নের জন্য নিজের পুরো জীবন বাজি রেখেছিল, সেই রাশেদ। রেস্তোরাঁটি খুব একটা বড় ছিল না। দেওয়ালে হালকা হলুদ রং, কিছু জায়গায় খসে পড়া প্লাস্টার, ছাদে ধীরে ধীরে ঘোরা পাখা এবং কোনায় রাখা পুরনো কুলার যা কেবল বেশি আওয়াজ করত আর ঠান্ডা কম দিত। বাইরে থেকে দেখলে জায়গাটি একেবারে সাধারণ মনে হতো, এমন একটা জায়গা যেখানে সরকারি কর্মকর্তারা হয়তো কখনো আসেনি না। কিন্তু আজ সেই জায়গাতেই শহরের কালেক্টর বসেছিলেন। নীরা মেনু কার্ড খুলল, কিন্তু তার নজর শব্দগুলোর ওপর স্থির হচ্ছিল না। সে শুধু আনুষ্ঠানিকতার খাতিলে দেখছিল। চালক এবং নিরাপত্তারক্ষীরা একটু দূরে দাঁড়িয়েছিল। রেস্তোরাঁর মালিক নিজে ঘাবড়ে গিয়ে বারবার এদিক ওদিক দেখছিল, কারণ এত বড় অফিসার প্রথমবার তার এখানে এসেছিল। তখনই একজন ওয়েটার ট্রে নিয়ে তার দিকে এগিয়ে এলো। ম্যাডাম, জল। আওয়াজটি খুব ধীর ছিল, কিন্তু সেই আওয়াজেই এমন এক পরিচয় লুকিয়েছিল যা নীরা চাইলেও ভুলতে পারত না। গ্লাসের দিকে এগোতে থাকা তার হাত থেমে গেল। হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি মাথা নিচু করেছিল, যেন গ্রাহকের দিকে সরাসরি তাকানোর সাহস তার নেই। চুলগুলো কিছুটা এলোমেলো, দাড়ি হালকা বড়, রোদ পোড়া মুখ, কিন্তু চোখের কাছের রেখাগুলো একই ছিল। নীরার ঠোঁট শুকিয়ে গেল। রাশেদ শব্দটি তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো। ওয়েটারের হাত থেকে ট্রে প্রায় ফসকে যাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে তা সামলে নিল, কিন্তু এখন আর তার পক্ষে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। সে ধীরে ধীরে দৃষ্টি তুলল। দুজনের চোখাচোখি হল। সময় যেন থমকে গেল। রেস্তোরাঁর আওয়াজ দূরে মিলিয়ে গেল। প্লেটের শব্দ, মানুষের কথাবার্তা, রান্নাঘরের আওয়াজ, সবকিছু ঝাপসা হয়ে গেল। সে সত্যিই রাশেদ ছিল, সেই মানুষটি যে কখনো তার স্বামী ছিল এবং এখন একজন সাধারণ ওয়েটারের ইউনিফর্মে তার সামনে দাঁড়িয়েছিল। রাশেদের চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো প্রশ্ন ছিল না, শুধু গভীর ক্লান্তি আর এক অদ্ভুত শান্তি ছিল। সে হালকা গলায় বলল, আপনার আর কিছু চাই ম্যাডাম? ম্যাডাম, এই শব্দটি নীরার বুকে বিঁধল। একসময় সে তাকে নাম ধরে ডাকত, কখনো ভালোবেসে নীরু বলতো, আর আজ ম্যাডাম। নীরার গলায় কিছু আটকে গেল। তুমি এখানে? তার গলা কাঁপছিল। রাশেদ দৃষ্টি নামিয়ে নিল। জি, কাজ করি। এতটুকু বলেই সে ঘুরতে লাগলো, যেন কথাবার্তা শেষ হয়ে গেছে। সে যেন দেখাতে চাইছিল যে তাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, শুধু গ্রাহক এবং ভিটারের সম্পর্ক। কিন্তু নীরা সঙ্গে সঙ্গে বলল, দাঁড়াও রাশেদ। রাশেদের পা থেমে গেল। কয়েক মুহূর্ত সে দাঁড়িয়ে রইল, কিন্তু পেছনে ফিরল না। হয়তো তার ভয় ছিল যে আবার তার দিকে তাকালে সে তার তৈরি করা ভারসাম্য হারিয়ে ফেলবে। নীরা ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? রাশেদ হালকা হাসল। সেই হাসিটা খুব ছোট ছিল, কিন্তু তার মধ্যে অনেক কিছু লুকিয়েছিল। কষ্ট, মেনে নেওয়া, ক্লান্তি এবং হয়তো সামান্য স্বস্তিও। জি ম্যাডাম, একেবারে ঠিক আছি। নীরা বুঝতে পারল যে সে ইচ্ছে করেই আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করছে দূরত্ব বজায় রাখার জন্য। ম্যাডাম বলো না, তার মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল। রাশেদ প্রথমবার সরাসরি তার দিকে তাকালো। চোখে না ছিল অভিযোগ, না রাগ, কেবল এক শান্ত সত্য। এখন এটাই ঠিক। তার এই জবাব নীরাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। কিছু সময় দুজনেই চুপ থাকল। আশেপাশে লোকেরা খাচ্ছিল, হাসি ঠাট্টা করছিল, কিন্তু তাদের জন্য যেন দুনিয়া অদৃশ্য হয়ে গিয়েছিল। নীরা ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি এখানে কবে থেকে আছো? অনেক দিন ধরে। কোথায় থাকো? এই পেছনেই ঘর আছে। প্রতিটি উত্তর ছোট, সোজা এবং কোনো আবেগ ছাড়া। সে যেন নিজের গল্পটা খুলতেই চাইছিল না। নীরার হঠাৎ মনে পড়ে গেল যে মানুষটা ছোট ছোট কথায় ঘন্টার পর ঘন্টা কথা বলতো, হাসতো, মজা করত, আজ এত চুপ কেন? তুমি আমাকে খোঁজনি? সে নিজের অজান্তেই জিজ্ঞেস করে বসল। রাশেদ কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তারপর খুব শান্ত গলায় বলল, যাকে চলে যেতে হয় তাকে খোঁজা যায় না। এই বাক্যটি শুনে নীরার মন যেন ভেঙে গেল। তার মনে হলো কেউ যেন তার সামনে আয়না ধরেছে। কিছুক্ষণ পর রেস্তোরাঁর মালিক ঘাবড়ে গিয়ে কাছে এলো। ম্যাডাম, অর্ডার। নীরা না ভেবেই বলল, যা ভালো হয় সেটাই নিয়ে আসুন। মালিক সঙ্গে সঙ্গে চলে গেল। রাশেদও যেতে লাগল।
কিন্তু এবার নীরা তাকে আটকাল না। সে শুধু তাকে যেতে দেখল। তার হাঁটার ধরন বদলে গিয়েছিল। আগের মতো দ্রুত নয়, এখন একটু ভারী, যেন প্রতিটি পা কোনো বোঝার সাথে উঠছে। নীরার চোখের সামনে হঠাৎ পুরনো দৃশ্যগুলো ভেসে উঠল। সেই মানুষটি সকালে চা বানাচ্ছে, বৃষ্টিতে ভিজে কাজ থেকে ফিরছে, তাকে পড়তে দেখে হাসছে, আর আজ সেই মানুষটি অন্যদের এঁঠো প্লেট তুলছে। খাবার সামনে চলে এলো, কিন্তু নীরা স্পর্শও করল না। কিছুক্ষণ পর সে দেখল দূরে এক টেবিলে রাশেদ কোনো বৃদ্ধ গ্রাহককে খাবার পরিবেশন করছে। সে খুব সাবধানে প্লেট রাখছিল, যেন নিজের আপন কারোর খেয়াল রাখছে। বৃদ্ধ হেসে কিছু একটা বললে রাশেদও হালকা হাসল। সেই হাসিটা আসল ছিল। নীরার চোখ জলে ভরে গেল। সে বুঝতে পারল রাশেদ ভেঙে পড়েছে ঠিকই, কিন্তু খারাপ মানুষ হয়নি। খাবার শেষ হওয়ার পর সে বিল চাইল। বিল নিয়ে আবার রাশেদই এলো। সে বিলটি টেবিলে রেখে বলল, ধন্যবাদ ম্যাডাম। নীরা টাকা দিল, কিন্তু হাত ফিরিয়ে নেওয়ার সময় ধীরে ধীরে বলল, রাশেদ, আমরা কি কথা বলতে পারি? রাশেদ কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। রেস্তোরাঁর জানালা দিয়ে আসা রোদ তার মুখে পড়ছিল। চোখে ক্লান্তি ছিল, কিন্তু অনেক গভীরে কোথাও সেই পুরনো মানুষটি এখনও বর্তমান ছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কেন? নীরার কাছে তৎক্ষণাৎ কোনো উত্তর ছিল না। সে শুধু এতটুকুই বলতে পারল, কারণ অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। রাশেদ দীর্ঘশ্বাস ফেলল, তারপর খুব শান্ত গলায় বলল, অসম্পূর্ণ জিনিস কখনো কখনো অসম্পূর্ণ থাকলেই ভালো লাগে। এতটুকু বলে সে ঘুরে দাঁড়ালো, কিন্তু হাঁটার পর সে থেমে গেল এবং পেছনে না তাকিয়েই বলল, সন্ধ্যায় রেস্তোরাঁ বন্ধ হয়, যদি তখনও কথা বলতে চান তবে বাইরে অপেক্ষা করবেন। সে আর পেছনে ফিরে তাকালো না এবং নীরা সেখানেই বসে রইল, মনে এক অদ্ভুত ঘাবড়াহাট, আশা আর ভয় নিয়ে। সে প্রথমবার অনুভব করল যে হয়তো আজ তার জীবনের সবচেয়ে কঠিন মুখোমুখি হতে চলেছে, এবং সেই মুহূর্তে সে বুঝতে পারল যে যে মানুষটিকে সে একসময় হারিয়ে ফেলেছিল সে পুরোপুরি শেষ হয়ে যায়নি, সে কেবল চুপচাপ বাঁচতে শিখে গেছে। যাই হোক বন্ধুরা, রেস্তোরাঁটির বাইরে ধীরে ধীরে সন্ধ্যা নামছিল। রাস্তার হলুদ আলোগুলো জ্বলে উঠেছিল এবং দোকানপাটের শাটার একে একে নামতে শুরু করেছিল, কিন্তু নীরা সেখানেই দাঁড়িয়ে রইল। সরকারি গাড়িটি একটু দূরে দাঁড়িয়েছিল। নিরাপত্তারক্ষীরা বারবার তার দিকে তাকাচ্ছিল আর দৃষ্টি নামিয়ে নিচ্ছিল। তারা বুঝতে পারছিল না যে ম্যাডাম হঠাৎ ছোট রেস্তোরাঁর বাইরে কেন দাঁড়িয়ে আছেন, কিন্তু কারো জিজ্ঞেস করার সাহস ছিল না। ভেতর থেকে বাসনপত্রের শব্দ আর চেয়ার টানার আওয়াজ আসছিল। প্রতিটি আওয়াজ নীরার বুকের ধুকপুকানি আরও বাড়িয়ে দিচ্ছিল। তার মনে পড়ল যে একসময় সেও লাশেদের জন্য অপেক্ষা করত, দরজার কাছে বসে তার সাইকেলের ঘণ্টা চিনে হেসে উঠত। আজ সেই অপেক্ষাই উল্লে গেছে। বেশ কিছুক্ষণ পর রেস্তোরাঁর শাটার অর্ধেক উঠল এবং রাশেদ বাইরে এলো। এখন সে ইউনিফর্মে ছিল না, সাধারণ শার্ট, ঢিলেঢালা প্যান্ট, কাঁধে গামছা আর ক্লান্ত মুখ। সে বাইরে পা রাখতেই নীরাকে দেখল এবং এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, যেন আশা ছিল কিন্তু বিশ্বাস ছিল না যে সে সত্যিই অপেক্ষা করবে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। রাস্তায় মানুষজন যাতায়াত করছিল, হর্ন বাজছিল, কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়েছিল। অবশেষে রাশেদ ধীর স্বরে বলল, আপনার অপেক্ষা করা উচিত হয়নি, দেরি হয়ে যায়। নীরা তার দিকে তাকালো। কিছু বিষয়ে দেরিতে হলেও ঠিক মনে হয়। তার গলায় সেই শীতলতা ছিল না যা একজন অফিসারের গলায় থাকে, বরং সেই পুরনো নম্রতা ছিল। রাশেদ চোখ সরিয়ে নিল। বলুন, কি কথা বলার ছিল? নীরার কাছে বলার মতো অনেক কিছুই ছিল, কিন্তু শব্দগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি হঠাৎ চলে গিয়েছিলে কেন, কিছু না জানিয়ে? রাশেদ হালকা নিঃশ্বাস ফেলে বলল, যাকে যেতে হয় সে জানিয়ে যায় না। আমি তোমাকে যেতে বলিনি। নীরার গলা ভারী হয়ে এলো। রাশেদ প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালো। কখনো কখনো শব্দের চেয়ে নীরবতা বেশি বুঝিয়ে দেয় যে আর থামা উচিত নয়। এই কথা শুনে নীরার কাছে আর কোনো জবাব রইল না। তার মনে পড়ল সেই দিনের কথা, যেদিন সে দূরত্ব তৈরি করেছিল, যেদিন সব কথাবার্তা আনুষ্ঠানিক হয়ে গিয়েছিল, যেদিন রাশেদ অনুভব করেছিল যে সে এখন আর তার দুনিয়ায় কোনো জায়গা রাখে না।
কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। বাতাসে হালকা ঠান্ডা ছিল, কাছের গাছ থেকে পাতা ঝরে রাস্তায় উঠছিল। নীরা ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি খুশি আছো? রাশেদ সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে রাস্তার দিকে তাকালো, যেন সেখানে কোনো উত্তর লেখা আছে। তারপর বলল, খুশি অনেক বড় ব্যাপার, বেঁচে থাকাটাই যথেষ্ট। তার কথা শুনে নীরার মন যেন ভেঙে গেল। আমি তোমার সাথে অন্যায় করেছি, সে শেষমেশ বলেই ফেলল, অনেক অন্যায়। রাশেদ মাথা নাড়ল। ভুল দুজনেরই হয়েছিল, শুধু শাস্তি আলাদা আলাদা পেয়েছি। তুমি বিয়ে করনি? না। কেন? রাশেদ হালকা হাসল। সব মানুষ দ্বিতীয় জীবন শুরু করতে পারে না। নীরার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, যদি যদি সব কিছু আবার আগের মতো হয়ে যায়? রাশেদ সঙ্গে সঙ্গে তার দিকে তাকালো। এবার তার চোখে প্রথমবার চাঞ্চল্য দেখা দিল, কষ্ট, ভয় আর কোথাও গভীরে চাপা পড়ে থাকা ভালোবাসা। সময় কখনো ফিরে আসে না। সে ধীর গলায় বলল, মানুষ কেবল এগিয়ে চলতে শেখে। কিন্তু যদি কেউ সেখানেই দাঁড়িয়ে থাকে? নীরা প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল। রাশেদ কিছুক্ষণ চুপ রইল। তার হাত মুঠি হয়ে গেল, যেন সে নিজেকে সামলাচ্ছে। তারপর সে খুব শান্ত অথচ ভারী গলায় বলল, তাহলে তাকে অনেকক্ষণ একা দাঁড়িয়ে থাকতে হয়। নীরা এবার নিজেকে সামলাতে পারল না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি একা রাশেদ। সে প্রথমবার কোনো পদমর্যাদা, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বলল, এত ভিড়ের মধ্যেও একদম একা। রাশেদের দৃষ্টি নিচু হয়ে গেল। সে জানত যে এটাই সত্যি, কারণ এই একই শূন্যতা সেও বছরের পর বছর ধরে অনুভব করেছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, চলুন, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়, সামনে পার্ক আছে, সেখানে বসতে পারি। এই প্রথমবার সে ম্যাডাম বলল না। নীরা মাথা নাড়ল। দুজনে একসাথে হাঁটতে লাগল, কিন্তু তাদের মধ্যে তখনও সামান্য দূরত্ব ছিল, যেন পা একসাথে চলছে, কিন্তু অতীত এখনও মাঝখানে দাঁড়িয়ে আছে। পার্কে ফাঁকা বেঞ্চ ছিল, দুজনে বসে পড়ল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। দূরে বাচ্চারা খেলছিল, একজন বৃদ্ধ হাঁটছিলেন এবং গাছপালার ভেতর দিয়ে আসা বাতাসে রাতের ঠান্ডা মিশে যেতে শুরু করেছিল। রাশেদ ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনি তো খাবার খেলেনও না? নীরা হালকা হাসল। খিদে ছিল না। রাশেদ পকেট থেকে ছোট কাগজের প্যাকেট বের করল। রান্নাঘর থেকে বেঁচে যাওয়া কয়েকটি রুটি আর তরকারি রেখে দিয়েছিলাম, অভ্যাস। নীরা তার দিকে এমনভাবে তাকালো যেন কোনো খুব দামি জিনিস দেখছে। সেই মানুষটি যে নিজে অভুক্ত থেকে তাকে খাওয়াতো, আজও সে তেমনই আছে। সে প্যাকেটটি নিল, কিন্তু খুলল না, শুধু হাতে ধরে রইল। এবং সেই মুহূর্তে দুজনেই একসাথে অনুভব করল যে তাদের গল্প শেষ হয়নি, শুধু মাঝপথে কোথাও থেমে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, রাত গভীর হতে শুরু করেছিল। পার্কের আলোগুলো জ্বলে উঠেছিল এবং আশেপাশের লোকজন ধীরে ধীরে কমে আসছিল। কিন্তু সেই বেঞ্চে বসে থাকা দুজন মানুষ যেন সময়ের বাইরে চলে গিয়েছিল। নীরা তখনও সেই কাগজের প্যাকেটটি হাতে ধরেছিল, যেন খুললেই কোনো পুরনো স্মৃতি ছড়িয়ে পড়বে। অবশেষে সে ধীরে ধীরে প্যাকেটটি খুলল। ভেতরে সত্যিই সাধারণ রুটি আর সামান্য তরকারি ছিল, কিন্তু তার চোখ জলে ভরে এলো। তার মনে পড়ল এমন কত রাত গেছে যখন রাশেদ নিজে অভুক্ত থেকে তাকে খাওয়াতো আর হেসে বলতো যে সে বাইরে খেয়ে নিয়েছে। রাশেদ তার দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু বলছিল না। তার ভয় ছিল যে সে বেশি কিছু জিজ্ঞেস করলে সে কেঁদে ফেলবে এবং হয়তো সে নিজেও নিজেকে সামলাতে পারবে না। নীরা খাবার ভাঙল, কিন্তু হাত কেঁপে গেল। আজও তুমি তেমনই আছো, সে ধীরে ধীরে বলল। রাশেদ হালকা হাসল। অভ্যাস এত সহজে বদলায় না। কিছুক্ষণ পর নীরা সরাসরি প্রশ্ন করল, তুমি কি কখনো আমাকে ঘৃণা করেছ? রাশেদ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। ঘৃণার জন্য মনে জায়গা চাই, সেখানে তো আগে থেকেই তুমি ছিলে। এ কথা শুনে নীরার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে মুখ ঘুরিয়ে নিল যাতে সে দেখতে না পায়, কিন্তু কান্নার আওয়াজ লুকোতে পারল না। রাশেদ খুব ধীর গলায় বলল, কাঁদবেন না, এখন সব ঠিক আছে। নীরা প্রথমবারের মতো মন খুলে বলল, কিছুই ঠিক নেই। আমি সব পেয়েছি, পদ, টাকা, সম্মান, কিন্তু যা হারিয়েছি তার কখনো পাইনি। আমি ভেবেছিলাম সময় সব ঠিক করে দেবে, কিন্তু তা কেবল একাকিত্বই বাড়িয়েছে। রাশেদ চুপ রইল। সে জানত কিছু কষ্ট শব্দ দিয়ে মেটানো যায় না। সে শুধু বলল, জীবন সব সময় তা দেয় না যা আমরা চাই, কখনো সে সেটাই দেয় যা আমাদের প্রয়োজন।
নীরা জিজ্ঞেস করল, আর তোমার কিসের প্রয়োজন ছিল? রাশেদ দীর্ঘশ্বাস ফেলল। শেখার, যে ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, ছেড়ে দেওয়ার নামও। নীরার হৃদয় ভেঙে গেল। সে তার ঠান্ডা কাঁপতে থাকা হাতটি ধরে ফেলল। আমি যদি বলি যে আমি ফিরে আসতে চাই? রাশেদ বিভ্রান্ত হয়ে পড়ল। ফিরে? হ্যাঁ, সেখানে যেখান থেকে সব শুরু হয়েছিল, তোমার কাছে। রাশেদ চোখ বন্ধ করে নিল। তারপর বলল, সেই জায়গাটা আর আগের মতো নেই, আর আমরাও না। নীরা হাত শক্ত করে ধরল। কিন্তু মন তো একটাই, তাই না? রাশেদ সত্য না লুকিয়ে বলল, মন একটাই, কিন্তু তার আবার ভাঙতে ভয় লাগে। ঠান্ডা বাতাস বইছিল। দূরের মন্দির থেকে আরতির আওয়াজ আসছিল। দুজনেই বুঝে গিয়েছিল যে পরবর্তী সিদ্ধান্ত তাদের পুরো জীবন বদলে দেবে। কিছুক্ষণ পর নীরা শান্ত গলায় বলল, তুমি যদি আমাকে আবার গ্রহণ নাও করো, তবুও আমি তোমায় দোষ দেব না। ভুল আমার ছিল। এখন তার মধ্যে কোনো অহংকার নেই, কেবল অনুতাপ ছিল। রাশেদ তার হাতের ওপর নিজের হাত রাখল। আমি তোমায় কখনো ছেড়েই যাইনি, শুধু জীবন আমাদের আলাদা রাস্তায় ছেড়ে দিয়েছিল। নীরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবে এবার স্বস্তির। কিন্তু শর্ত আছে। রাশেদ হাসল। কি? এবার আমরা সমানে সমানে চলব। তুমি কালেক্টর আর আমি ওয়েটার, তাতে কিছু এসে যাবে না। শুধু এটাই বড় কথা হবে যে আমরা একসাথে আছি। নীরা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আমার আর কিছু চাই না, শুধু তুমি। সেই রাতে দুজনে দীর্ঘদিনের কষ্ট, ভুল বোঝাবুঝি এবং একাকিত্ব মন খুলে ভাগ করে নিল। দেওয়াল ধীরে ধীরে ভেঙে গেল। তারা অনুভব করল যে আলাদা হয়েও তারা কখনো সত্যিই আলাদা হয়নি। পার্ক খালি হয়ে গিয়েছিল। রাশেদ বলল, চলো, তোমায় গাড়ি পর্যন্ত ছেড়ে দিই। নীরার পা এবার হালকা ছিল, যেন বুকের পাথর নেমে গেছে। গাড়ির কাছে পৌঁছে সে থেমে গেল। কিছুক্ষণ দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর নীরা হঠাৎ তাকে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে বছরের পর বছর জমানো কষ্ট আর অপেক্ষা ছিল। রাশেদও তাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন আর হারাতে চায় না। গাড়ি চলতে শুরু করল। এবার নীরার চোখে কোনো শূন্যতা ছিল না, বরং হালকা হাসি ছিল। ওদিকে রাশেদও তাকে যেতে দেখছিল, কিন্তু মুখে কোনো বিষণ্ণতা নেই, এক শান্ত আশা ছিল। কিছু সময় পর পরিবারের উপস্থিতিতে সেই মন্দিরে, যেখানে সেই রাতে আরতির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, দুজনে আবার বিয়ে করে নিল। বিয়ের আনুষ্ঠানিকতার সময় নীরার চোখে খুশির জল ছিল এবং রাশেদ তার হাত শক্ত করে ধরে রেখেছিল। সে যেন প্রতিশ্রুতি দিচ্ছিল যে আর কখনো সঙ্গ ছাড়বে না, কারণ তারা বুঝে গিয়েছিল সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, তা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। আর যখন ফিরে আসে, তখন চিরকালের জন্য আসে। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সম্পর্ক অহংকার দিয়ে চলে না, বোঝাপড়া এবং বিশ্বাস দিয়ে চলে। মানুষ যখন সফলতা পায়, তখন তার মনে হয় যে সে সবকিছু জয় করে নিয়েছে, কিন্তু সেই যাত্রায় যদি আপনজনেরাই পিছিয়ে পড়ে, তবে সেই জয়ও অসম্পূর্ণ থেকে যায়। কখনো কখনো আমরা রাগ বা ভুল বোঝাবুঝির বশে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পুরো জীবন বদলে দেয়। কিন্তু যদি মনে সততা বেঁচে থাকে, অনুতাপ খাঁটি হয় আর মানুষ মাথা নোয়াতে শেখে, তবে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। মানুষের আসল পরিচয় তার পদ বা টাকা নয়, বরং তার মন। যে সঙ্গ দেয় সেই আপন হয়। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা নীরার জায়গায় হতেন, তবে কি এত বছর পর নিজের পুরনো জীবনে ফেরার সাহস করতে পারতেন? আর যদি আপনারা রাশেদের জায়গায় হতেন, তবে কি সেই মানুষটিকে ক্ষমা করে দিতেন যে একসময় আপনাদের ছেড়ে চলে গিয়েছিল? আপনাদের মতামত অবশ্যই লিখুন, কারণ আপনাদের মতামত অন্য কারোর জীবনকে নতুন দিশা দেখাতে পারে। আর যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে লাইক দিন, নিজের বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন, এবং এমন আরও সত্যি, আবেগপূর্ণ এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেল তাসলিমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী গল্পে। নিজের খেয়াল রাখবেন।